সুমন ঘুমাতে যাও এবার, কাল খুব ভোরে উঠতে হবে। পরদিন সকালবেলা আয়ানদের বাড়িতে প্রায় অনেকে ভোরে ভোরে উঠে পড়েছে। শায়লা বেগম তো ফজরের নামাজটা সেরেই কাজে লেগে পড়েছে। একটু পরে নিতুও এসে সাহায্য করছে। আয়ান সুমন তাড়াতাড়ি বের হয়ে যাবে, তাই ব্রেকফাস্ট যাতে করে যেতে পারে তাই জন্য তিনি আর অপেক্ষা করলেন না। নাস্তা প্রায় রেডি। অন্যদিন নামাজ পড়ে আয়ান আর ঘুমায় না, আজকে হয়তো ঘুমিয়ে পড়েছে তাই কেউ ডাকেনি। 6টার দিকে সে নিজেই উঠে পড়েছে। একেবারে ফ্রেশ হয়ে নিচে নেমে এসেছে সে। তার মধ্যে সুমনও এসে পড়েছে। সেই দুজনে তাড়াহুড়ো শুরু করে দিয়েছে। আয়ান জোর গলায় বলে, আম্মু নাস্তা কি পাবো? দেরি হলে চললাম। শালা বেগম তড়িঘড়ি করে রান্নাঘর থেকে বের হয়ে এসে বললেন, না বাবা, এই তো হয়ে গেছে, বস, আমি এক্ষুনি নিয়ে আসছি। নিতুমা, একটু তাড়াতাড়ি কর। সোহান নামতেই শায়লা বেগম অনুনয় করে বলে, বাবা প্লিজ, ঝিনুক রিদিকে একটু ডেকে নিয়ে আয় না, আমি যেতে পারছি না, তাই তোকে বললাম। নো প্রবলেম বড় মা, আমি যাচ্ছি এক্ষুনি। সোহান দুজনকে ঠেলে ঠুলে নিয়ে এসেছে। অনেক রাত পর্যন্ত জেগে মুভি দেখেছে, সেই জন্য দুজনে ঘুমে ঢুলছে। রীতিমতো দুজনের কান ধরে নিয়ে এসেছে সে। এমন অবস্থা দেখে সুমন হো হো করে হেসে উঠল। ওর হাসির শব্দে দুজনের ঘুম ভাঙতে সময় নিল না। হৃদি লজ্জা পেয়ে অন্যদিকে ফিরে দাঁড়িয়েছে। ঝিনুক রাগী সুরে বলে, সুমন ভাই, এমন হাসছো কেন? তোমার বুঝি খুব ভালো লাগছে? যেভাবে সোহান তোমাদের নিয়ে এসেছে, হাসি তো পাবেই। মানুষ তো আসামিকেও অনেক সম্মান করে, অন্তত হাত ধরে টেনে নিয়ে যায়। আবারও তো তোদের কান ধরে নিয়ে এসেছে। ছি সোহান, এমন দুই অবলা নারীকে এতটা অসম্মান করা তোদের মধ্যেও উচিত হয়নি। একটু তো সম্মান তুমি দিতে পারতে। বলে সুমন দুষ্টু হেসে আর চোখে হৃদির দিকে তাকাতেই দুজনের চোকাচুকি হয়ে গেল। হৃদি চোখ পাকিয়ে তাকাতেই সুমন হেসে মাথা নিচু করে ফেলল। নিতো মায়ের সাথে হাতে হাতে নাস্তা নিয়ে টেবিলে এনে রাখতেই শায়লা বেগম যত্নের সহিত ছেলেদের পাতে তুলে দিলেন। আয়ান সুমন দ্রুতগতিতে নাস্তা শেষ করছে। এর মাঝে সোহান বলে, ব্রো, আমিও যাব তোমাদের সাথে। তোর কাজ কি ওখানে? এমনি তোমাদের সাথে যাব। ওখানে গ্যাঞ্জাম হতে পারে। আমি সেফে থাকবো। ঠিক আছে, চল তাহলে। সুমন হেসে বলে, আন্টি তোমরা কিন্তু গিয়ে ভোটটা ঠিকঠাকভাবেই দিয়ে আসবে। নিতু হেসে বলে, কাকে দিব? আয়ান গুরু গম্ভীর কণ্ঠে বলে, সে তোদের পছন্দের প্রার্থীকেই দিবি। ঝিনুক খুব আফসোসের সহিত বলে, এখনো বাংলাদেশের নাগরিক হয়নি দেখে ভাইয়া দুটো ভোট মিস গেল। ইস! সুমন খেতে খেতে জবাব দেয়। তোর ভোট না পেলেও ভাইয়ের এমপি হওয়ার আটকাবে না। ঝিনুক সুমনের কথায় পাত্তা না দিয়ে বলে, ভাই, তুই জয়ী হবে, কিন্তু আমাদের এই 5 স্টার হোটেলে খাওয়াতে নিয়ে যেতে হবে। কেন? তোর তো একটা ভোটও পড়ছে না, তাহলে শুধু শুধু কেন নিয়ে যাব? আয়ানের সাথে সুমন সোহানও সহমত পোষণ করে। ভাই, ওনাদের কথা বাদ দাও। হ্যাঁ মানছি আমি ভোট দিতে পারছি না, কিন্তু দোয়া তো করতেছি। এখন বিনিময় তো খুব ভালো করতে শিখেছিস দুজনে। সোহান পিঞ্চ মেরে বলে, ভাই, জেনে শুনে তুমি সাপারলে যে পা দিতে যেও না, বিপদ হতে পারে। তোমাকে সদ্য হওয়া এমপি হতে ফকির বানাতে দেরি করবে না। ঝিনুক সোহানকে চোখ রাঙিয়ে বলে, আমরা সাপ, তাই না? ঠিক আছে, এসো হেল্প চাইতে, তখন চোল মেরে তাড়িয়ে দিব, মনে রেখো ভালো করে। সোহান ইঙ্গিত বুঝতে পেরেই চুপ করে গেল। নিভু নিভু গলায় বলে, ভাই, নিয়ে যেও তুমি। পাশ থেকে সুমন কথাটা শুনতে পেতেই ভ্রুকুচকে প্রশ্ন করে, কি ব্যাপার সুমন, এতক্ষণ তো তুমি না নেওয়ার পক্ষে ছিলে। ঝিনুক বলতে দেরি, তোমার বিড়াল হতে দেরি হয়নি, কি ব্যাপার বলো তো? কিসের হেল্প করছে ও তোমাকে? সুমনের প্রশ্নে সোহানের হেঁচকি উঠে গেছে। ঝিনুক পানি এগিয়ে দিতেই সোহান সেটা খেয়ে আর চোখে নিতুর দিকে তাকালে সে এড়িয়ে গিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। ঝিনুক বলে, ব্রো, সেটা তুমি বুঝবে না, এটা আমাদের মধ্যকার বিষয়। সরি, আচ্ছা ব্যস্ততা শেষ হোক, তখন দেখা যাবে। ওদের কথার মধ্যে আয়ান বাম হাত ঢুকিয়ে দিয়ে বলে, থামবি তোরা? এমনিতেই আমার কেমন অস্বস্তি হচ্ছে, তার মধ্যে তোদের আজাইরা বকবক। নিয়ে যাব সবাইকে, যেখানে যেতে চাস, আর তর্ক করিস না। শায়লা দোয়া দরুদ পড়ে ছেলের মাথায় ফু দিয়ে বলে, চিন্তা করিস না বাবা, সব ভালো হবে ইনশাল্লাহ। কত মানুষের দোয়া আর ভালোবাসা আছে বলতো,
আমার ছেলে কি কখনো কারো মনে কষ্ট দিয়েছে, কারো উপর জুলুম করেছে? তাহলে তার সাথে খারাপ কিছু উম, হবেই বা নয় বা ভালো কিছু হবে, দেখিস। আম্মু, আমি অসহায় মানুষদের জন্য চিন্তিত, যারা এতদিন নিজেদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, তাদের জন্য ভাবছি আমি। এইবার যদি শিকদার সাহেবের বিজয় হয়, তাহলে সাধারণ মানুষের পরাজয় হয়ে যাবে, তাদের আরও অত্যাচার বেড়ে যাবে। সুমন আয়ানের কাঁধে হাত রেখে বলে, টেনশন করো না ভাই, সর্বোচ্চ সাপোর্ট তোমার পক্ষে। মানুষ তোমাকে কত ভালোবাসে তুমি জানো। জয় আমাদের হবে ইনশাআল্লাহ। সুমনের সাথে সোহানও একই কথা বলতেই আয়ান বলল, হয়েছে, সবাই ইমোশনাল হয়ে যাচ্ছিস। আর নয়, ভরসা পেলাম, চল এবার। আম্মু, আসছি তাহলে। মাকে সালাম করে ওদের যাত্রা আরম্ভ হলো কেন্দ্রের উদ্দেশ্যে। পথে বাড়ির সকলের সাথে কথা বলে নিল। সকালে একই কথা বলল, ভরসা দিল। সকলের ভরসা পেয়ে ওর অস্থিরতা একটু কমলো, কিন্তু অবুঝ পালকের মতো সামান্য মন খারাপ অভিমান জমে উঠল মনে। নিজের মনেই প্রশ্ন করে, দীপ্তি কি একবার ফোন করে শুভকামনা জানাতে পারতো না? ও তো জানে আজ কি। নিজের প্রশ্নের উত্তর নিজেই দেয়, এখনো তো অনেকটা সময় আছে, দিবে হয়তো। আবার ভাবে, কেন দিবে? ওদের মধ্যে তো এখনো কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। আবার বলে সম্পর্ক না হলেও পরিচিতি তো একটা আছেই, সেই হিসেবে তো দিতে পারতো। এরকম নানান কথা ভাবতে ভাবতে পৌঁছে গেল কেন্দ্রে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। আবার বুকের মধ্যে দুরু করা শুরু করে দিয়েছে। আয়ান যেন বুকটাকে শাসালো এই বলে, বেয়াদব বুক, তোর সবসময় যে কোনো কাজের আগে কেন এত লাফালাফি শুরু করে দিতে হয়? একটু শান্তিতে থাকতে পারিস না? নিজের ভাবনাকে নিজেই ধিক্কার দিয়ে ভিতরে ঢুকে গেল সে। কেন্দ্রের সবকিছু ঠিকঠাক, প্রস্তুতি প্রায় শেষ, শুধু শুরু হওয়া বাকি। সবকিছু দেখে শুনে আয়ান, সুমন, সোহান বাইরে বেরিয়ে এসেছে। ওকে দেখে মিডিয়ার লোকজন হুড়মুড়িয়ে পড়ছে, নানান প্রশ্ন করছে। সুমন বারবার দূরে সরাতে চাইছে, কিন্তু এসব লোকজন কি আর বুঝে? তাই অনিচ্ছা সত্ত্বেও মুখ বেজার করে আয়ান তাদের প্রশ্নের টুকিটাকি উত্তর দিচ্ছে। জাতীয় নির্বাচনে দীপ্তির স্কুল থেকেও ওকেও দায়িত্ব দেওয়া হয়েছে। সকাল সকাল ও আর রিক্তা বেরিয়ে পড়েছে। সারা রাস্তা মাথায় শুধু একটি কথাই ঘুরপাক খেয়েছে, আজ যে নেতা সাহেবের খুব গুরুত্বপূর্ণ একটা দিন, অন্তত একটা ফোন করে শুভকামনা জানানো উচিত ছিল। করা কি ঠিক হবে? হবে না কেন? নিজের মনের সাথে এক প্রকার যুদ্ধ চালিয়েছে সে। অবশেষে মনকে স্থির করলো যে ফোনটা করবে সে। ফাঁকা একটা জায়গা খুঁজে নিয়ে ব্যাগ থেকে ফোনটা বের করে নেতা সাহেব সার্চ করে নাম্বারে ক্লিক করতে যাবে, পর মুহূর্তেই থেমে গেল। আমার মনকে বুঝিয়ে কাপা কাপা হাত ধুরু বুকে ডায়াল করেই ফেলল। আয়ান প্রেসের লোকদের প্রশ্নের উত্তর দেওয়ায় ব্যস্ত ছিল। ফোন ভাইব্রেট করছে সেটা খেয়াল হয়নি। সুমন পাশ থেকে বলল, ভাই ফোন আসছে তোমার। সুমনের কথায় আয়ান নিজের পকেট থেকে ফোনটা বের করতেই 440 ভোল্টের একটা ঝটকা খেল। মেয়েটা ওকে ফোন করছে যেন অবিশ্বাস্য বিষয় ওর কাছে। মুচকি হেসে ভাবে, তার মানে ম্যাডামের একটু হলেও মনে আছে। ভালো লাগাই যেন মনটা আনন্দে নেচে উঠল। এক্সকিউজ মি বলে সবাইকে সরিয়ে নির্জন এক জায়গায় গিয়ে দাঁড়ালো সে। ততক্ষণে ফোনটা কেটে গেছে। এদিকে মিডিয়ার লোকজন এবার সুমনকে ঝেঁকে ধরেছে। কার ফোন এসেছে যার জন্য উনি দূরে চলে গেল, এটাই এখন তাদের মুখ্য প্রশ্ন। সুমন লিডার বলে চালিয়ে দিয়ে কেটে বলে এখান থেকে দূরে গিয়ে বলে, আজকাল মিডিয়ার লোকজন সাংবাদিক কম পাড়া অকাজে আন্টিদের মতো দায়িত্ব পালন করে। মানে বলতে চাও না, তাও খুঁচিয়ে খুঁচিয়ে বের করতে চাইবে। সোহান হেসে বলে, তুমি এত রেগে যাচ্ছ কেন এতে? এটাই তো ওদের কাজ। আচ্ছা একটা কথা বলো তো, কে ফোন করেছে ভাইকে? নিশ্চয়ই লিডার নয়। সুমন এই প্রশ্ন শুনে চনমনে গলায় বলে, আমাদের ভাবি সাহেবেরা ফোন করছে। যাক ভালোই হলো, এই সময় এটার খুব দরকার ছিল। হ্যাঁ একদম ঠিক বলেছো তুমি। ফোন রিসিভ হয়নি দেখে দীপ্তি ভেবেছিল উনি হয়তো ব্যস্ত আছে, তাই সে চলে যাওয়ার জন্য উদ্যত হতেই ফোনটা বেজে উঠতেই লক্ষ্য করলো আয়ানের নাম্বার থেকে এসেছে। সময় না নিয়ে ফোনটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে হ্যালো বলতেই দীপ্তির শব্দ বন্ধ হয়ে গেল। আবার বলতেই সে সালাম দিলে ওপাশের ব্যক্তি নীরব হয়ে গেল। এই যেন দুজনের মধ্যে শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করছে। 2-1 মিনিট নীরবতার পরে দীপ্তি বলে উঠল,
আপনি কি শুনতে পাচ্ছেন? ঘর থেকে বেরিয়ে আয়ান হকচকিয়ে বলে। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। শুভকামনা রইল আপনার জন্য। অভিমানী বালকের মতো কণ্ঠে একরাশ অভিমান ঝরে পড়ল আয়ানের। নিচু স্বরে বলল। এতক্ষণ পরে মনে পড়ল শুভকামনা জানানোর কথা। মনে তো ছিল, কিন্তু সময় সুযোগ হয়নি। ডিউটি পড়েছে আমারও। মাত্রই মনে হলো আপনাকে একবার শুভকামনা জানানো যাক। একেবারে অভিনন্দন জানাতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ মত বদলে গেল। আয়ান হৃদয় সংকুচিত করে বলে। আপনার কি মনে হয় আমি পারবো? অভিনন্দন জানাতে পারবেন তো? কেন পারবেন না? অবশ্যই পারবেন, জানাশোনা তো তাই বলছে। তাছাড়া আপনার যে মেয়ে ফ্যানরা আছে, ওরাই তো ভোট দিয়ে জিতিয়ে দিতে যথেষ্ট। বলে দীপ্তি খিলখিল করে হেসে উঠল। আয়ানের কাছে যেন এটা হাসি নয়, বাঁশির মধুর শব্দের মতো শোনালো। প্রেমে পড়ে ওর মাথা বোধহয় সত্যি গেছে। চেনা পরিচিত খোলসের বাইরে সে গম্ভীর ভাব থেকে বের হওয়ার করতে চাইল। কতটুকু সফল হলো জানে না সে, তবে চেষ্টা করলো। ঠিক আছে, সেবাও না হয় সেসব মেয়ে ফ্যানদের করবো যারা ভোট দিবে আমাকে। চিহ্নিত করে রাখবো, খুব স্পেশাল ট্রিট করব তাদের। জি, আমি জানতাম নেতা মানুষ খুব উন্নত ধাঁচের, কঠোর ব্যক্তিত্বের মানুষ হয়। এখন দেখছিও আপনিও সেই তথাকথিত সেলিব্রিটিদের কাতারে পড়ছেন। এখানে নাক ছিটকে ছি বলার মতো বললাম কি আমি? আপনি যেমন বললেন আমি তার পাল্টা জবাব দিলাম। সুযোগে সদ্ব্যবহার করে দিলেন আর কি। আয়ান এবার নিজের চেনা পরিচিত গণ্ডিতে ফেরত চলে এলো। একটা জোরে শ্বাস ফেলে বলে। টেনশন হচ্ছে প্রচুর, ভীষণ অস্থিরতায় ভুগছিলাম এতক্ষণ। আপনার একটা ফোন কল, এক নিমিষেই সব পালিয়ে পাশের জঙ্গলের দিকে চলে গেছে। শান্তি লাগছে। দীপ্তি চুপচাপ মন দিয়ে আয়ানের কথা শুনছিল। ওর কথা শেষ হতেই সে বলে। টেনশনের কিছু নেই, সব ভালো হবে। রিল্যাক্স করুন। রাখছি এখন, আবার যেতে হবে এখন। রাখি তাহলে। আয়ানের বলতে ইচ্ছে করছিল রাখবেন না, আর একটু কথা বলুন, কিন্তু কি আর করা, পরিস্থিতি তো অনুকূলে, তাই সে বলল। ঠিক আছে। দীপ্তি ছোট করে বলে। সাবধানে থাকবেন, বাই। আয়ানের আর উত্তরের অপেক্ষা করেনি, ফোন সে নিজেই কেটে দিল। কথা শেষ হওয়ার পরেও কিছুক্ষণ সেখানে ঠাই দাঁড়িয়ে রইল সে। দীপ্তির ভাবনায় কিছুক্ষণের জন্য সবটা ভুলে বসেছিল সে। সুমন এসে কাঁধে হাত রাখতেই ভাবনা থেকে বেরিয়ে এসেছে। ভাই, প্রথম ভোটটা কিন্তু তুমিই দিবে। চলো যাই। আমি কেন? তোমরা কেউ যাও। না, তুমিই চলো। সুমনের জোড়াজুড়িতে আয়ানের হাত ধরেই শুরু হলো ভোট দিয়ে। সেখানে আর সে দাঁড়ায়নি। সুমনকে সবকিছু বুঝিয়ে দিয়ে সে চলে গেল পার্টি অফিসের উদ্দেশ্যে। প্রতিমধ্যে শায়লা বেগম ফোন করেছে গাড়ি পাঠানোর জন্য। তার ছেলের প্রথম যাত্রা, অথচ সে দেরি করবে এটা তার সহ্য হচ্ছে না। মায়ের কথা মতো সে গাড়ি পাঠিয়ে দিল, তবে সাবধান করলো যেন সাবধানে থাকে। কাজ শেষ হলেই যেন চলে যায়। সুমনকেও বলে দিয়েছে সবার সেফটিটা নিশ্চিত করতে। সুমন ওকে আশ্বস্ত করেছে। আয়ান জানে সুমন যখন বলেছে তাহলে প্রাণ দিয়ে হলেও সেটা রক্ষা করবে সে। দুপুর পর্যন্ত পরিস্থিতি সব ঠিকঠাক ছিল, কিন্তু দুপুরের পরে পরিস্থিতি ভয়ঙ্কর করে তোলার চেষ্টা করলো সিকদার সাহেবের দলের লোকজন। পথ থেকেই লোকজনকে ভয় দেখিয়ে তাড়াতে চেষ্টা করেছে। ভোট কারচুপির ঘটনা ঘটাতে চেয়েছিল। আয়ানের কানে কথাটা যেতেই রক্তে যেন আগুন ছলকে উঠল। সে বের হতে যেতেই সুমন ওকে আটকে দিয়ে বলে। ভাই, তুমি এসো না, আমরা তো আছি। তাছাড়া প্রশাসন যথেষ্ট চেষ্টা করছে। তুমি আসলে বিষয়টা মিডিয়া অন্যদিকে গড়াতে সময় নেবে না। যা করার ওখান থেকেই করো। ইতিমধ্যে মিডিয়া তোলপাড়, লাইভ চলছে সব চ্যানেলে। আয়ান স্থানীয় থানায় পরিচিত পুলিশ অফিসারের সাথে যোগাযোগ করে বলেছে দ্রুত যেন সমস্যার সমাধান করা হয়। উপর মহল থেকেও ফোন এসেছে। আধা ঘন্টার অক্লান্ত চেষ্টায় অবশেষে পরিস্থিতি হাতের মুঠোয় চলে এসেছে। আবার ভোট প্রক্রিয়া চলতে থাকলো। দুপুরের খাবারের ফাঁকে একটুর জন্য ফোনটা হাতে নিয়েছিল। নিউজের ভিডিওগুলো চোখে পড়তেই সর্বপ্রথম আয়ানদের কথা মাথায় এলো। আর দেরি না করে ঝটপট ফোন করে বসলো আয়ানকে। কয়েক সেকেন্ডের মাথায় রিসিভ হতেই দীপ্তি কোনো ভনিতা ছাড়াই জানতে চাইল। আপনি ঠিক আছেন? কোনো ক্ষতি হয়নি তো? সেফে আছেন তো? আয়ানকে উত্তর দিতে না দেখে নিজের ভুল বুঝতে পেরে শুধরে নিয়ে বলে। না মানে আপনারা সবাই সেফ আছেন তো? নিউজ দেখলাম খুব মারামারি হয়েছে। দীপ্তির গলায় ভয় উৎকণ্ঠা, মনে হচ্ছে ভীষণ টেনশনে ভুগছে। আয়ান মুচকি হেসে বলে। হ্যাঁ, উই আর সেফ, বাট ওটা তো অনেকক্ষণ আগের ছিল। এখন সব ঠিকঠাক, প্রশাসন সব সামলে নিয়েছে।
দীপ্তি বড় করে এক শ্বাস ফেলে বলল, যাক ভালোই হলো, আসলে ব্যস্ত ছিলাম তো তাই আর জানতে পারিনি। লাঞ্চের জন্য এসে ফোনটা হাতে নিতেই সেটা চোখে পড়লো। খুব কাজ করতে হচ্ছে বুঝি আজ? দীপ্তি হেসে বলে, এ আর এমন কি কাজ, বাচ্চা সামলানোর চাইতে এটা ঢের ভালো। আচ্ছা রাখলাম তাহলে। আয়ান এবার সাহস করে বলেই ফেলল, এখনই যেতে হবে? আর একটু থাকা যাবে না? না, কারণ অলরেডি টাইম শেষ, যেতে হবে। ওকে। ভোট গণনা শেষে কাজ শেষ করে দীপ্তি আর রিক্তা বের হয়ে গেলে আজও শাকিলকে দেখতে পেল রাস্তার মোড়ে। সারাদিনের ক্লান্তিতে শরীর অসাড় হয়ে আছে, তার উপরে এই ঝামেলা। মেজাজ যেন মুহূর্তেই বিগড়ে গেল ওর। ও দেখার আগেই পিছন ফিরে গেলে রিক্তা জিজ্ঞেস করলে বলে, আজ এমনি ভালো লাগছে না, তার উপর ঝামেলা এটা এসে দাঁড়িয়ে আছে। রিক্তা দীপ্তির কাঁধে হাত রেখে বলে, তুই ওই ছেলেকে দেখতে পারিস না কেন বলতো? এরকম ছ্যাচড়ার মতো রাস্তায় দাঁড়িয়ে থাকা ছেলেদের জন্য এর থেকে ভালো কোনো ফিলিংস আমার আসে না। ও বোধহয় তোকে পছন্দ করে, ভালোবাসে। দীপ্তি চোখ বড় বড় করে তাকাতেই রিক্তা আমতা আমতা করে বলে, না মানে আমার মনে হলো আর কি, যেভাবে প্রত্যেক দিন দাঁড়িয়ে থাকে কথা শোনার জন্য রিকোয়েস্ট করে, তো তাই বললাম। দীপ্তির চোখে মুখে চরম বিরক্তি, মুখে আরো বিরক্তি চিহ্ন ফুটিয়ে তুলে বলে, ওকে দেখে যতটা না বিরক্ত লাগছিল, তোর কথা শুনে তার 3 গুণ বিরক্ত লাগছে। দুনিয়ার সব ছেলে আমাকেই পছন্দ করে আজেররা। আচ্ছা, এখানে বসে কি বিরক্তি ছাড়বি না বাসায় যাবি? আর একটু হলেই কিন্তু সন্ধ্যা হয়ে আসবে। উপায় তো নেই, কি করব বলতো? অন্য কোনো রাস্তা থাকলে তো এতক্ষণে চলেই যেতাম। তুই এত ভয় পাচ্ছিস কেন? কিছু বলতে আসলে আগের মতো সোজা মানা করে দিবি। ভয় নয়, সম্মানের চিন্তা করছি। কত মানুষ এখানে আজ, বলছিস যেহেতু চল তাহলে। বাইরে বেরিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখলো ছেলেটা নেই, বোধহয় চলে গেছে। দীপ্তি ভীষণ খুশি এতে। খুশি মনে দুজনে চলে গেল বাড়ির পথে। রাত 8টায় ঘোষণা আসার পালা। সন্ধ্যার দিকে সেই গুপ্তচর খবর পাঠালো শিকদার সাহেব ব্যালট বাক্স পাঞ্চাল করার চেষ্টা করতেছে। সাবধান হতে বলল সে। খবরটা পেয়ে সে পুলিশকে আগেভাগে জানিয়ে রেখেছে, যার কারণে তারা কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে। যে পথে সচরাচর যায় সে পথে না গিয়ে অন্য পথ ধরে এগুচ্ছে। তারপরেও সাবধানের কোনো মায় নেই, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধরাশয়ী হয়ে পিছু হটতে বাধ্য হয়েছে। আর কয়েক মিনিট পরে ঘোষণা। পুরো এলাকা হৈ হৈ রই রই চলছে, স্লোগান হচ্ছে। যে দলের লোক ওই নেতার পক্ষেই স্লোগান। ঠিক 8টার ঘোষণা এলো যে এবারের নির্বাচিত এমপি আয়ান খন্দকার। ঘোষণার সাথে সাথে পুরো এলাকা যেন আনন্দে মুখরিত হয়ে উঠল। সকলে ফুলের মালা নিয়ে ছুটল পার্টি অফিসের উদ্দেশ্যে। খবরটা ছড়িয়ে পড়তেই পুরো নির্বাচনী এলাকায় হৈ হট্টগোল শুরু হয়ে গেল। আজ যেন সবাই খুশি। অফিসের বাইরে থেকে আমার ভাই, তোমার ভাই, আয়ান ভাই, আয়ান ভাই, আমাদের নেতা, তোমাদের নেতা, কত কত স্লোগান ভেসে আসছে। আয়ান বারান্দার জানালা খুলে সবই দেখছে। খুশিতে ওর চোখ মুখ চিকচিক করছে। এটা যে ওর কতকালের স্বপ্ন ছিল, আর আজ তা সত্যিও হলো। বাবার সাথে নিয়ে কত ঝগড়া, অথচ আজ সেই মানুষটাই সবার প্রথমে অভিনন্দন জানালো। ও মনে মনে শুক্রিয়া জানালো। আজ তার স্বপ্নের একাংশ পূরণ হলো। সামনে আরো অনেক দূর যাওয়া বাকি। ওর ভাবনার মাঝেই দরজা খুলে হুড়মুড় করে সকলে কেবিনে ঢুকে পড়ল। সবার প্রথমে সুমন, তারপর সব ছেলে একে একে মালা পরিয়ে দিয়ে শুভেচ্ছা জানালো। সুমন সোহান খুশিতে জড়িয়ে ধরে বলল, বলেছিলাম না ভাই, তুমিই জিতবা। তোমার কাছে তো শিকদার সাহেব কিছু না, অনেক জ্বালিয়ে খেয়েছে মানুষকে, আর সব কিছুর সমাপ্তি হলো। সকলের সাথে কুশল বিনিময় করে বাড়ি ফিরতে একটু দেরি হলো। বাড়িতে আসতেও একই কাণ্ড। বোনেরা হাতে ফুল আর মা মিষ্টি নিয়ে দাঁড়িয়ে। ছেলে ফিরে মাকে সালাম করতেই শায়লা বেগম ছেলেকে বুকে জড়িয়ে নিয়ে বললেন, আমি তো জানতামই আমার ছেলে বিজয়ী হবেই, বলেছিলাম না? তোমাদের সকলের দোয়া এবং ভালোবাসায়। শায়লা বেগম ছেলেকে ছাড়িয়ে নিয়ে মুখ মিষ্টি করিয়ে বলে, এবার আমার কথা মন দিয়ে শোন। যদিও আমি জানি আমার ছেলে কখনো ক্ষমতার অপব্যবহার করবে না, সে ভরসা আছে আমার, কিন্তু তারপরও বলছি বাবা, যেই জনগণের ভোটে আজ তুই বিজয়ী হয়েছিস, এমপি হয়েছিস, তাদেরকে কখনো ভুলে যাস না। কখনো তাদের অধিকার যেন খর্ব না হয় সেটা মাথায় রাখবি। কখনো অন্যায় অনৈতিক কাজ করবি না, যেটাতে তোর উপর থেকে মানুষের আস্থা বিশ্বাস হারিয়ে যায়। তুমি খুব ভালো করে জানো আম্মু তোমার ছেলের সম্পর্কে, তাই বলছি নিশ্চিত থাকো একদম।
সে বর্ষা আমার আছে। হয়েছে হয়েছে, জ্ঞানী গুণী কথা। এবার আমাদের দাবি পূরণ করতে হবে ভাই, মনে আছে তো সকালের কথা? ঝিনুক ভাইয়ের হাত ধরে বলে। সুমন খোঁচা মেরে বলল, সেটা কি আর তোরা তিনজনকে ভুলতে দিবি না কে? সেটা অবশ্য মন্দ বলনি। সেসব পরে হবে, আগে ছেলেগুলোকে একটু রেস্ট নিতে দে। সারাদিন অনেক দক্কল গেছে ওদের উপর দিয়ে। শাইলা বেগম কণ্ঠে পরম মমতা মিশিয়ে বললেন। ওকে ওকে। প্রতি মুহূর্তের খবরে দেখাচ্ছে কোন কোন এলাকায় কে জয়ী হলো। রাতের খাবার দাবার শেষ করে দীপ্তি টিভির সামনে বসলো খবর দেখবে বলে। ওর দেখা দেখি তার বাবা মাও হাজির। দীপ্তি জানে তারা কি জন্য বসেছে, কার জন্য বসেছে। কিছু না বলে সে চুপচাপ টিভি অন করতেই একের পর এক বিজয়ীর নাম শুনতে পাচ্ছে। হঠাৎ করে শুনতে পেল আয়ানদের এলাকা থেকে সেই বিজয়ী। আকরাম হোসেন তো খুশিতে সাথে সাথে মুখ দিয়ে আলহামদুলিল্লাহ উচ্চারণ করে ফেলেছে। উচ্ছ্বসিত কণ্ঠে বলে, আমি জানতাম ছেলেটা পারবেই, ও হারবে না, আমি শিওর ছিলাম। সেলিনা হোসেনও একই কথা বলতে লাগলেন। আকরাম হোসেন আর দেরি না করে ফোন দিলেন বন্ধুকে, অভিনন্দন জানালেন। তিনিও আজ মহা খুশি। এই খুশি যেন ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে এক হৃদয় থেকে আরেক হৃদয়ে। দীপ্তি বসে বসে বাবার কাণ্ড দেখছে। মনে হচ্ছে যেন খুব ছোট একটা বাচ্চা তার আশাতীত জিনিস পেয়ে আনন্দে লাফাচ্ছে। ও মুচকি হেসে চলে গেল সেখান থেকে। রুমে গিয়ে ভাবছে, এত বড় একটা খুশির খবর একবার জানালো না, কত দুশ্চিন্তায় ছিলাম। আবার ভাবে, উনি হয়তো ব্যস্ত আছে, একবার কি ফোন করব? আমি তো বলেছিলাম একেবারে আবার অভিনন্দন জানাতে ফোন করব, তাহলে ফোনটা করা আমার উচিত নয় কি? এইসব নানান কথা ভাবতে ভাবতে ফোনটা করেই বসলো। আয়ান ছিল বাথরুমে। সারাদিনের ধকলের পর এখন লম্বা সময় ধরে একটা গোসলের প্রয়োজন। গোসলের নিচে দাঁড়িয়ে সেও একই কথাই ভাবছিল। দীপ্তি বলেছিল ফোন করবে, এখনো তো করলো না। না কেউ জানে না এখনো? ধুর, জানবে না কেন? নিউজ তো হচ্ছে তাহলে। না, ওর জন্য বসে থাকলে চলবে না, আমি করব ফোন। তাড়াহুড়োয় গোসল শেষ করে বের হতেই দেখলো ফোন বেজেই চলেছে। চটজলদি এসে দেখে ওর মনের রানী ফোন করছে। রিসিভ করতে আর সময় নেয়নি সে। রিসিভ করতেই সে বাক্যটা ভেসে এলো কানে, যার জন্য এতক্ষণ ধরে তার অপেক্ষা। দীপ্তি খুব নিচু স্বরে বলে, অভিনন্দন নেতা সাহেব, বলেছিলাম না সব ভালো হবে, আপনি জিতবেন, এবার মিষ্টি খাওয়াতে হবে কিন্তু। কথাটা বলে সে হালকা হেসে উঠল। আয়ানও হেসে বলে, শুধু মিষ্টি কেন, যা চান তাই দেব, বলুন কি চাই। না না না, আমার কিছু চাই না। জানেন বাবা কত খুশি হয়েছে, অনেকদিন পরে ওনার এমন আনন্দ দেখলাম। ইস, ওনাদের ফোন করার কথা মনেই ছিল না। এখন কি জেগে আছেন? রুমে তো চলে গেছে, জানি না আছে কিনা। আচ্ছা, সকালেই না হয় বলবো। ঠিক আছে, রাখি তাহলে। আপনি সবসময় রাখি রাখি করেন কেন? তাহলে কি বলবো? কথা বলবেন। তা তো বলে ফেলেছি, আর কিছু কি বলার আছে? ওই ছেলে আর ডিস্টার্ব করছে না তো? দীপ্তি আজকের কথাটা চেপে গেল। ও সবকিছু সবাইকে বলা ধাতে নেই, তাই বলে দিল না। এই নিয়ে দুজনের মধ্যে অনেক কথাই হয়ে গেল। অনেক গভীর রাত পর্যন্ত কথা হলো দুজনের। সকাল 10টা বাজতে না বাজতেই বাড়ির সামনে একটা গাড়ি দেখে অবাক হয়ে গেলেন সেলিনা হোসেন। একরাশ কৌতূহল নিয়ে তিনি এগিয়ে গেলেন দেখতে। একটা অপরিচিত ছেলেকে নামতে দেখে তিনি অবাক হয়ে গেলেন। ছেলেটা কয়েকটা প্যাকেট গাড়ি থেকে নামাচ্ছে। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখে গেলেন। কৌতূহল দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করেই বসলেন, তুমি কে বাবা, আর এসব কি এখানে কেন? রিপন সালাম দিয়ে বলে, আন্টি আমাকে আয়ান ভাই পাঠিয়েছে, এগুলো আপনাদের বাসায় পৌঁছে দিতে বলল। আয়ান, কি এগুলো? কই গো দীপ্তির বাবা, দেখে যাও একবার। সেলিনা হোসেন চেঁচিয়ে ডেকে বললেন স্বামীকে। ওনার আওয়াজ শুনতে পেয়ে বাবা মেয়ে দুজনে বাইরে এসে তো তাদের চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। এত কিছু পাঠিয়েছে তাও না জানিয়ে। সবার থেকে বেশি অবাক হলো দীপ্তি। রিপন আর সাথে এত মিষ্টি দেখে ও জাস্ট মজা করার জন্য বলেছিল কথাটা, তাই বলে উনি সত্যি সত্যি পাঠিয়ে দিবে? রিপনের দিকে গম্ভীর মুখে তাকাতেই সে চোখ নামিয়ে বলে, ম্যাম প্লিজ এগুলো নিয়ে আমাকে বিদায় করুন। দীপ্তি কিছু বলল না। তবে সেলিনা হোসেন বলতেই রিপন এক এক করে সব প্যাকেট ঘরের ভিতরে নিয়ে রাখলো। সেলিনা হোসেন খুব খাতির যত্ন করলেন। তিনি আসলে এমনই, বাড়িতে কেউ আসলে আতিথেয়তা গ্রহণ না করে যেতেই দেন না। রিপন নাস্তা করে বের হতেই দীপ্তির সামনে পড়লো। ওর গম্ভীর মুখ দেখে রিপন ভয় পেয়ে গেছে। ও এমনিতেই ভয় পায় ওকে, এখন যদি কিছু জিজ্ঞেস করে কি বলবে তা আগে থেকেই আয়ান ঠিক করে দিয়েছে।
দীপ্তির মুখের গাম্ভীর্য ভাব ধরে রেখে প্রশ্ন করল, এত কিছু কেন এনেছেন? ভাই বলেছে তাই। আপনি ওনাকে জিজ্ঞেস করিয়েন কেন আনতে বলেছে, আমি গেলাম। উনি বলতেই তোমাকে করতে হলো? রিপন মুখটা ছোট করে বলে, কি যে বলেন ম্যাম, সেটা কি আর হয়? উনি বলবে আর আমি শুনবো না, তা তো কখনোই হবে না। উনি যদি খুন করতে বলে তাও করবে নাকি? দীপ্তি আশ্চর্য হয়ে প্রশ্নটা করে বসলো। রিপন দুই গালে তওবা করে বলল, আস্তাক ফিরুল্লাহ ম্যাম, কি সব বলছেন? ভাই এমন মানুষ না, উনি অনেক ভালো মানুষ, আমাদের আইডল। আর উনি কিনা এসব করবে? সে দেখা যাবে, কিন্তু নেক্সট টাইম ওনার কোনো হুকুম পালন করতে যেন না এখানে দেখি। রিপন সাহস করে বলেই ফেলল, ম্যাম ওটা আপনি ভাইকে বলিয়েন হুকুম না করতে। চলি এবার। দীপ্তিকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে রিপন প্রস্থান করলো। এখানে অল্পক্ষণ থাকা মানে জেরার মুখে থাকা। উনি হাজারো প্রশ্ন জিজ্ঞেস করত, তা থেকে বাঁচতেই এই পদ্ধতি অবলম্বন করলো সে। বাড়ি থেকে বেরিয়ে একটু দূরে এসে জানিয়ে দিল আয়ানকে কাজ শেষ করে এসে গেছে। বার্তাটা পাওয়া মাত্র ফোন দিলে রিপন রিসিভ করতেই আয়ান জিজ্ঞেস করে, কি বলেছে? ভাই যে জেরার মুখে পড়েছিলাম আমি, কোনো মতে পালিয়ে এসেছি তাড়াতাড়ি। রিপনের কথাতে আয়ান হেসে লুটোপুটি খাচ্ছে। হাসতে হাসতে বলে, তুমি ওকে এত ভয় পাও কেন? কি জানি ভাই, উনি প্রশ্ন করলে আমার হাত পা মির্গি রোগীর মতো অটোমেটিক কাঁপাকাঁপি শুরু করে দেয়, সামলাতে চেয়েও পারি না। ভাই আমাকে বলে এসব হুকুম যেন ভবিষ্যতে আর পালন করতে ওখানে না যাই। ভেবে দেখো কতটা ডেঞ্জারাস। তুমি সামলাও এবার। ওদের কথার মাঝখানে আয়ানের ফোনে দীপ্তির কল ঢুকে। রিপনকে বলে দীপ্তিকে ব্যাক করতেই দীপ্তি কোনো ভূমিকা ছাড়াই বলে, এসব কি ধরনের কাজ? কোন সব? এই যে রিপনকে দিয়ে এত কিছু কেন পাঠিয়েছেন? ও মা, সে কি? কাল রাতেই তো বললেন সুখবরে যেন মিষ্টি খাওয়াই আপনাকে। আরে সে তো ফান করে বলেছি আমি। ফান হোক আর যাই হোক, না বললেও সেটা এমনিতেই যেত। তাই বলে এত মিষ্টি খাবে কে? কেন, আপনি খাবেন? দরকার হলে সবাইকে দাওয়াত করেন। মানে আপনি না? আমি কি? যা তা একটা। এই বলে দীপ্তি রাগের চোটে ফোনটা কেটে আবার ব্যাক করে বলে, খবরদার, পরের বার থেকে এমন কোনো কাজ আপনি করবেন না যেটা আমার পছন্দ না। আয়ান জেদ ধরে বলে, আপনিও বলে দিলেন আর আমি সেটা শুনবো আপনাকে কে বলল? আমি অতটাও ভালো ছেলে না যে চুপচাপ মাথা নেড়ে আপনার কথা গ্রহণ করে নিব। সামনে এমন আরও কত কিছু হবে যা আপনার পছন্দ নাও হতে পারে। কত কিছু কি? তা এখন বলবো কেন? তখনেরটা তখন হবে। এখন রাখছি ম্যাম। দীপ্তির ভাবনার মধ্যেই ফোনটা কেটে গেল। সে এখনো ভেবে কত কিছু কি হবে বিষয়টা নিয়ে। কোনো কিছু উত্তর না পেয়ে সে বিরক্ত হয়ে বলে, ধুর, তখনেরটা আসলেই তখন হবে। এখন মাথা ফেটে লাভ নেই, আমার কাজে আমি যাই। জাতীয় নির্বাচন ছিল বিধায় 2-3 দিন স্কুল বন্ধ ছিল। সেই জন্য শাকিল দীপ্তিকে দেখতেও পায়নি। এখন সে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তার বাবা মাকে বলে দিয়েছে সে এই গ্রামের একজনকে পছন্দ করে, তাকে একবার দেখে আসতে। বলা বাহুল্য তার জন্য মেয়ে দেখা হচ্ছে। খবরটা জানতে পেয়েই সে পছন্দের কথা বলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার বাবা জাফর সাহেব সব শুনে মেয়ে সব ডিটেলস নিতে বলল। শাকিল মিনমিন করে বলল, বাবা তুমি ওকে হয়তো চিনতেও পারো। কার মেয়ে, নাম বল। শাকিল মাথা নিচু করে আস্তে করে বলল, বাবা আকরাম স্যার আছে না, ওনার মেয়ে দীপ্তি। জাফর সাহেব কিছুক্ষণ ছেলের দিকে অপলক তাকিয়ে রইল। তা দেখে তো শাকিল ভিতরে ভিতরে ভয়ে একাকার। ও ভেবেছিল বাবা রেগে যাবে, হয়তো পলকেই নাকচ করে দেবে এই সিদ্ধান্ত। কিন্তু ওকে অবাক করে দিয়ে জাফর সাহেব উঠে এসে ছেলের মাথায় হাত রেখে বললেন, দেখছো শাকিলের মা, তোমার ছেলে একটা কাজের কাজ তো করতে পারলো, আবার একটা লক্ষ্মী গুণবতী মেয়েকে সবাই বাড়ির বউ হিসেবে চায়। আমার ছেলে কিনা একটা যোগ্য কন্যা পছন্দ করলো। ঠিক আছে, আমি আজই লোক পাঠাবো আকরাম সাহেবের বাসায়। শাকিল ব্যাকুল হয়ে বলে, না না বাবা, আমি চাই তুমি নিজে গিয়ে কথা বলবে, কোনো লোক পাঠানোর দরকার নেই। বাহ, এত পছন্দ মেয়েটাকে? জাফর সাহেব অবাক হয়ে বলেন। শাকিল উপর নিচ মাথা ঝাঁকিয়ে উত্তর দেয়, হ্যাঁ বাবা, খুব পছন্দ করি। ঠিক আছে, আমি নিজে যাব। থ্যাংক ইউ বাবা। ওই দিনের কয়েকদিন পরে মিষ্টি নিয়ে জাফর সাহেব এক বিকালে হাজির হলেন আকরাম হোসেনের বাড়িতে। দীপ্তি তখন ঘরে ছিল না, রিক তাদের বাসায় ছিল। সেলিনা হোসেন পাকের ঘরে ব্যস্ত ছিলেন।
ঘরের বাইরে থেকে কয়েকজন পুরুষের গলার আওয়াজ শুনতে পেয়ে উকি দিয়ে দেখেন মেম্বার সাহেব স্বয়ং তার দরজায় দাঁড়িয়ে আছেন। তিনি সহসা অবাক হয়ে গেলেন। হওয়ারই কথা, ভোট পেয়ে মেম্বার হওয়ার পর থেকে আর কারো চৌকাট মারেনি উনি, জনগণের দিকে ফিরেও তাকাননি। উনি আজ এখানে দাঁড়িয়ে কেন? তাও আবার সাথে মনে হয় ওনার স্ত্রী আর কিছু লোকজন। তিনি গিয়ে স্বামীকে ডেকে নিয়ে আসলেন। আকরাম হোসেনেরও একই অবস্থা। ইশারায় স্ত্রীকে জিজ্ঞেস করলেন,